আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে তার সাজেশন নিয়ে আলোচনা করব। তো আমাদের কাছ থেকে যদি এই সাজেশন বা নমুনা প্রশ্ন যদি পেতে চাও তাহলে আমাদের 01620103495 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এটা কিনতে পারবা। ওকে, তো আজ আমরা আলোচনা করব হচ্ছে রচনামূলক প্রশ্ন নিয়ে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। তো দুই ধরনের রচনামূলক প্রশ্ন আসবে, একটা হচ্ছে দৃশ্যপট থাকবে না, দৃশ্যপটবিহীন, আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। তো আজকের ক্লাস আমরা দৃশ্যপট নির্ভর যেগুলো উদ্দীপক থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যেমন দেখো, এখানে জাতিসংঘের সংস্থা XYZ এরকম দেওয়া আছে এবং প্রতিষ্ঠান কাল দেওয়া আছে, প্রতিষ্ঠা কাল। তো প্রথম প্রশ্ন ক নাম্বার, এখানে বলছে যে প্রেক্ষাপটে জাতিসংঘের এক্স চিহ্নিত সংস্থার কর্মকাণ্ড বর্ণনা করো। এবং খ নাম্বার, প্রেক্ষাপটে জাতিসংঘের ওয়াই এবং জেড সংস্থা দুটির মধ্যে বিশ্বের শরণার্থী ইস্যুতে কোন সংস্থাটির ব্যাপক অবদান রয়েছে বিশ্লেষণ করো। এটা আমরা প্রথমে হচ্ছে ক নাম্বার, প্রেক্ষাপটে জাতিসংঘের এক্স চিহ্নিত সংস্থাটি হলো ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখানে উন্নয়ন কর্মসূচি আর কি। ইউএনডিপি জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। 1965 সালের 22 নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি বিশ্বব্যাপী অসংখ্য কার্যক্রম পরিচালনা করেছে। 2015 সালের মধ্যে বাংলাদেশ ইউএনডিপির সহায়তায় সহস্রাব্দ উন্নয়নের MDG 8টি লক্ষ্যমাত্রা অর্জন করেছে। শিশু মৃত্যু হার হ্রাস, তারপরে মাতৃ স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র হার হ্রাস এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বর্তমানে টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যমাত্রা SDG অর্জনের লক্ষ্যে কাজ চলছে। খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, প্রেক্ষাপটে জাতিসংঘের ওয়াইটা হচ্ছে UNCAC মানে HCR আর জেড হচ্ছে ILO, একে বোঝানো হয়েছে। UNHCR হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, এটা হচ্ছে 1950 সালের 14 ডিসেম্বর, এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এটা হচ্ছে 11 এপ্রিল 1919 সালে প্রতিষ্ঠিত হয়। ওয়াই এবং জেড অর্থাৎ UNHCR এবং ILO এর মধ্যে UNHCR যেটা বিশ্বের শরণার্থী ইস্যুতে সংস্থাটির ব্যাপক অবদান রয়েছে। UNHCR হলো উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার কার্যালয় বা UNHCR। এটি 1950 সালের 14 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি দুইবার 1954 সালে এবং 81 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে এই কার্যালয় মধ্যস্থতা করেছে। বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ শরণার্থীর দৈনন্দিন খরচ মেটানোর ক্ষেত্রেও বড় অবদান রাখছে এই সংস্থা। এছাড়া বাংলাদেশে বিহারি জনগোষ্ঠীর আবাসন সহ অন্যান্য ইস্যুতে এই সংস্থা ব্যাপক অবদান রেখেছে। এরপর 2 নম্বর প্রশ্ন, এখানে দেখো উদ্দীপক দেওয়া আছে। ছাত্রছাত্রীদের লেখাপড়া করার স্থান, তারপরে শিক্ষক ছাত্রছাত্রীদের পাঠদান করেন, ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে, এরকম আচ্ছা উদ্দীপক আর কি। ক নম্বর বলছে, প্রেক্ষাপটের সামাজিক কাঠামোটি কিভাবে পরিচালিত হয় বর্ণনা করো। তারপরে খ নম্বর প্রশ্ন, প্রেক্ষাপটের সামাজিক কাঠামো থেকে যে ধরনের সেবা পাওয়া যায় তা আলোচনা করো। তো প্রথম প্রশ্ন ক নম্বর, প্রেক্ষাপটের সামাজিক কাঠামো বিদ্যালয়কে নির্দেশ করেছে। ঠিক আছে, এখানে হচ্ছে যেটাকে নির্দেশ করেছে সেটা হচ্ছে বিদ্যালয়কে নির্দেশ করেছে। ওকে, এখন ম্যানেজিং কমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালিত হয়। এক্ষেত্রে প্রধান শিক্ষক অন্য শিক্ষকদের সাথে পরামর্শের ভিত্তিতে এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করে। এছাড়া বিদ্যালয়ের প্রশাসনিক যে কাজ,
প্রশাসনিক কাজ পরিচালনার জন্য একাধিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। তারা শিক্ষার্থীদের ভর্তি, রেজিস্ট্রেশন এবং বেতন সংগ্রহ সহ বিদ্যালয়ের প্রশাসনিক কাজ পরিচালনা করেন। আবার ম্যানেজিং কমিটির সভাপতি এবং অভিভাবক সদস্যগণ স্কুলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করেন। এরপর খ নম্বর প্রশ্ন, প্রেক্ষাপটে সামাজিক কাঠামো তথা বিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সেবা পাওয়া যায়। বিদ্যালয় থেকে পাঠ্য বইয়ের মাধ্যমে শিক্ষা গ্রহণের পাশাপাশি শিষ্টাচার, সততা, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি সম্পর্কে শিক্ষা লাভ করা যায়, তাই না? বিদ্যালয় আমাদের শিষ্টাচার শেখায়, সততা, উদারতা, নিয়মানুবর্তিতা, কিন্তু এই শিক্ষাগুলোর মান এখন অনেক কমে গিয়েছে। কোনো বিষয়ে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ক্লাসের সুযোগ পাওয়া যায়। অতিরিক্ত ক্লাসের সুযোগ পাওয়া যায় মানে ওই যে স্যারদের কাছে ব্যাচ পাওয়া যায়, এর জন্য তো অনেক বেশি টাকা লাগে, আর এখন তো মূল ক্লাসে অতিরিক্ত ক্লাসেস বেশি করে। শিক্ষা সফরের মাধ্যমে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করার পাশাপাশি যে সমস্ত ঐতিহাসিক স্থান সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব হয়, তারপর সে সমস্ত আর কি। তো এখানে খেলাধুলার মাধ্যমে বিনোদন লাভ করা যায়, এতে আমাদের দৈহিক এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। এক্ষেত্রে বিভিন্ন শিক্ষামূলক বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে নিজের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারি। আবার জাতীয় উৎসব পালনের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া যায়। এছাড়া মনোসামাজিক সমস্যার ক্ষেত্রে পেশাগত সমাজকর্মীর পরামর্শ লাভের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যায়। এরপর 3 নম্বর প্রশ্ন, স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন বা প্রাথমিক প্রতিষ্ঠান, একজন চেয়ারম্যান, তারপরে আছে এখানে 9 জন সদস্য, তারপর 3 জন সংরক্ষিত মহিলা সদস্য। 5 নম্বর প্রশ্ন, প্রেক্ষাপটের বৈশিষ্ট্যগুলো কোন রাজনৈতিক কাঠামোকে নির্দেশ করে বর্ণনা করো। খ নম্বর আছে প্রেক্ষাপটে উল্লেখিত রাজনৈতিক কাঠামো থেকে যে ধরনের সেবা পাওয়া যায় সেটা, ঠিক আছে? তো 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা এখন চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, প্রেক্ষাপটের বৈশিষ্ট্যগুলো রাজনৈতিক কাঠামো ইউনিয়ন পরিষদকে নির্দেশ করে। ইউনিয়ন পরিষদ হলো বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বনিম্ন বা প্রাথমিক প্রশাসনিক একক। প্রাথমিক পর্যায়ে এর ভূমিকা নিরাপত্তামূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীকালে এটি স্থানীয় সরকারের প্রাথমিক ইউনিটের ভিত্তিরূপে গড়ে ওঠে। কয়েকটি গ্রামের সমন্বয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। বাংলাদেশে বর্তমানে 4571টি ইউনিয়ন রয়েছে, ইউনিয়ন পরিষদ আছে। একজন চেয়ারম্যান থাকে ইউনিয়ন পরিষদে, 9টি ওয়ার্ড থেকে 9 জন এবং সংরক্ষিত আসনে 3 জন মহিলা সদস্য সহ মোট 13 জন সদস্য, মানে 13 জন কি থাকে বলতো, মেম্বার থাকে। এছাড়াও পরিষদের কার্যক্রমের সহায়তায় করার জন্য একজন সচিব এবং একজন হিসাব সহকারী কম্পিউটার অপারেটর এবং কয়েকজন গ্রাম্য পুলিশ, যেমন চৌকিদার বলা হয়, ঠিক আছে, পুলিশ রয়েছে। 1997 সালে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধিত আইনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠনে ব্যাপক পরিবর্তন আনা হয়। তারপরে প্রশ্নটা ছিল ওইটা কি ধরনের সেবা নিশ্চিত করে। প্রেক্ষাপটে উল্লেখিত রাজনৈতিক কাঠামো তথা ইউনিয়ন পরিষদ থেকে কাঙ্ক্ষিত যে অনেক সেবা পাওয়া যায়, যেমন ইউনিয়ন পরিষদ গ্রামে নিরাপত্তার ব্যবস্থা করে। এ উদ্দেশ্যে প্রতিটি ইউনিয়নে কিছু চৌকিদার এবং দফাদার নিয়োগ করে। এছাড়া অপরাধ, বিশৃঙ্খলা, ঝগড়া বিবাদ এবং হাঙ্গামা নিরসনে ভূমিকা পালন করে। গ্রাম আদালত সম্পর্কিত দায়িত্ব এবং পারিবারিক বিরোধের আপোষ মীমাংসা করে, ঠিক আছে। ইউনিয়ন পরিষদ ইউনিয়নে অবস্থিত কৃষি, স্বাস্থ্য, তারপরে মৎস্য, পশুপালন, শিক্ষা বিষয়ক বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করে। গ্রামীণ অবকাঠামো কর্মসূচির অধীনে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে, যা কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউনিয়নকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বর্ষা মৌসুমে গাছের চারা লাগানোর জন্য স্কুলের শিক্ষার্থী ও জনগণকে উদ্বুদ্ধ করে। প্রতিটি গ্রামে শিক্ষা চর্চার উদ্দেশ্যে পাঠাগার তার গঠনে উদ্যোগ গ্রহণ করে। এছাড়া কৃষির উন্নয়নের জন্য উন্নত বীজ, চারা ও সার বিতরণের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করে। তাছাড়া চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে জনসচেতনতা
সৃষ্টি এবং অস্বচ্ছ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। এখানে 4 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে, বিদ্যালয়, পরিবার, পাঠাগার এরকম আছে। উল্লেখিত প্রতিষ্ঠানগুলো কোন কাঠামোর অন্তর্ভুক্ত আলোচনা করতে হবে, এবং খ নম্বর উক্ত কাঠামোর প্রতিষ্ঠানগুলোতে তোমার অবস্থান এবং ভূমিকা ব্যাখ্যা করতে হবে বা নির্ণয় করতে হবে। 4 নম্বর প্রশ্নের উত্তর, উল্লেখিত প্রতিষ্ঠানগুলো সামাজিক কাঠামোর অন্তর্ভুক্ত। তো মানব শিশু পরিবারের জন্মগ্রহণ করে এবং সমাজের অংশ হিসেবে বেড়ে ওঠে। সমাজে বসবাসরত মানুষের আর্থ-সামাজিক অবস্থাই তার সামাজিক অবস্থা। এর সাথে সম্পর্কিত কাঠামোকে কেন্দ্র করেই সামাজিক কাঠামো গড়ে ওঠে, তাই না? যেমন দেখো, গোত্র, বিদ্যালয়, বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব, পাঠাগার এবং পরিবার এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের সামাজিক বিকাশ বৃদ্ধি পায়। ফলে সামাজিক কাঠামোগুলো ঐক্যবদ্ধভাবে মানুষের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে। তারপরে প্রশ্ন ছিল যে উক্ত কাঠামোতে তোমার ভূমিকা, অবস্থান, ভূমিকা। হ্যাঁ, কাঠামো তথা সামাজিক কাঠামোর প্রতিষ্ঠানগুলোতে আমার অবস্থান ও ভূমিকা নির্ণয় করা হলো। মানে আমি কি কি কাজ করি, আমার অবস্থান কি, এগুলো। বিদ্যালয়ের সামাজিক কাঠামো, মানে বিদ্যালয়, যেমন বিদ্যালয় আমার অবস্থান আছে, আমি একজন শিক্ষার্থী। এখানে আমার ভূমিকা কি? সর্ব অবস্থায় শিক্ষকদের সম্মান করা এবং পাঠে মনোযোগী হওয়া, বিদ্যালয়ের যাবতীয় নিয়ম কানুন মেনে চলা, পরিচ্ছন্নতায় সহযোগিতা করা, সহপাঠীর সাথে ভালো ব্যবহার করা এবং ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি হচ্ছে আমার ভূমিকা। আর পরিবারের ক্ষেত্রে আমি আমি একজন সদস্য। পরিবারের সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা, পরিবারের বন্ধন এবং সম্প্রীতি বজায় রাখা, পরিবারের সবার সুস্বাস্থ্য নিশ্চিত করা, পরিবারের প্রবীণ সদস্যদের দায়িত্ব নেওয়া ইত্যাদি হচ্ছে কাজ। পাঠাগার কি? সদস্য। পাঠাগারের নিয়ম কানুন মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বইপত্র গুছিয়ে রাখা, পাঠাগারের গড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখা ইত্যাদি হচ্ছে আমার অবস্থান এবং ভূমিকা। আমরা এইভাবে কিন্তু ব্যাখ্যা করতে হবে। 5 নম্বর প্রশ্ন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। ইউনিয়ন পরিষদের ভিতর জেলা পরিষদ এবং রাষ্ট্র হচ্ছে উপজেলা পরিষদ। 5 নম্বর, উল্লেখিত প্রতিষ্ঠানগুলো কোন কাঠামোর অন্তর্গত বর্ণনা করতে হবে এবং প্রেক্ষাপটের কাঠামোর প্রতিষ্ঠানগুলোতে তোমার অবস্থান এবং ভূমিকা বর্ণনা করো বা লেখো। এখন 1 নম্বর প্রশ্ন বা 5 নম্বর প্রশ্ন উত্তর। ক নম্বর, উল্লেখিত প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক কাঠামোর অন্তর্গত। সমাজবদ্ধ মানুষের মধ্যে ক্রমেই রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটে, ফলে দেশ কালভেদে মানুষ রাজনীতি সচেতন হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় উদ্ভব ঘটে রাজনৈতিক কাঠামোর। রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রক্রিয়া এবং ক্ষমতা ব্যবহারের বিভিন্ন বিন্যাসকে রাজনৈতিক কাঠামো বলে। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক কাঠামোর উদাহরণ হলো ট্রেড ইউনিয়ন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ ইত্যাদি। খ নম্বর হচ্ছে উক্ত কাঠামোর তথা রাজনৈতিক কাঠামোর প্রতিষ্ঠানগুলোতে আমার অবস্থান এবং ভূমিকা নির্ণয় করা হলো। তো এখানে বিদ্যমান রাজনৈতিক কাঠামো, আমার অবস্থান এবং আমার ভূমিকা ওইটার মধ্যে ইউনিয়ন পরিষদের নাগরিক, এলাকার পরিবেশ সংরক্ষণ করা, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা। এটা সবচেয়ে ভালো হয় তোমরা যদি একটা তোমাদের একটা নির্দিষ্ট যদি একটা থাকে, সামাজিক কোনো সংগঠন থাকে, তাহলে সবচেয়ে বেশি তোমরা সাহায্য সহযোগিতা করতে পারবা। ঠিক আছে। তারপরে দেখো, উপজেলা পরিষদে আমি একজন নাগরিক। আমার কাজ হচ্ছে কুটির এবং ক্ষুদ্র শিল্প স্থাপন এবং বিকাশের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা। তারপরে জেলা পরিষদের ক্ষেত্রে আমি একজন নাগরিক। আমার এখানে কাজ হবে কৃষি খামার স্থাপন এবং এলাকার উন্নয়ন বাস্তবায়নকারী সংস্থা ও ব্যক্তির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং সহযোগিতা করা। এই যেটা বললাম যে সামাজিক কোনো সংগঠন তৈরি তোমরা করবা অবশ্যই, অথবা নিজেরা যদি সামাজিক কোনো সংগঠন থাকে তার সাথে যুক্ত হবা, যদি না থাকে তাহলে নতুন ভাবে তৈরি করবা। রাষ্ট্রের একজন নাগরিক আমি। রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে চলা, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়া, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং মানবিকতার চর্চা করা। এখানে 6 নম্বর প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কি বলতো ছবি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে উদ্দীপক। ক নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকে উল্লেখিত ব্যক্তি কোন রাজনৈতিক মতবাদের প্রবক্তা, উক্ত মতবাদ বর্ণনা করো। এবং খ নম্বর হচ্ছে তোমার অবস্থান কি, উক্ত মতবাদের পক্ষে নাকি বিপক্ষে, উত্তরের সপক্ষে যুক্তি দাও।
তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, এটা কে, কার ছবি ছিল? উদ্দীপক উল্লেখিত ছবিটি হচ্ছে অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার রাজনৈতিক মতবাদ নাৎসিবাদের প্রবক্তা। 20 শতকের প্রথমার্ধে জার্মানিতে নাৎসি পার্টির মাধ্যমে নাৎসিবাদ নামের এই রাজনৈতিক মতবাদ উদ্ভব হয়। এর মধ্যে বৈজ্ঞানিক কৌলিন্যবাদ এবং সায়েন্টিফিক রেজিজম, তারপর ইহুদি বিদ্বেষ বা মানে তিনি ইহুদিদের বিদ্বেষ করতেন, মানে ঘৃণা করতেন অনেক, বা অ্যান্টি সেমিটিজম অন্তর্ভুক্ত। জার্মানির কট্টর বর্ণবাদী নেতা অ্যাডলফ হিটলারকে নাৎসিবাদের প্রবক্তা বলা হয়। 1933 সালে তিনি জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন। এরপর তিনি জার্মানিকে একদলীয় রাষ্ট্র হিসেবে গড়ে তোলেন। 1933 সাল থেকে 45 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পূর্ব পর্যন্ত নাৎসিবাদ জার্মানির রাষ্ট্রীয় মতবাদ ছিল। হিটলারের ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টির নিজস্ব এসএস গোয়েন্দা বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ত্রাস হিসেবে পরিচিতি পেয়েছিল আর কি। এই বাহিনী অন্য বর্ণ, ধর্ম এবং জাতীয়তা বা ভিন্ন ধারার রাজনীতিবিদদের নির্মমভাবে অত্যাচার বা হত্যা করত, যেটা মানে ইহুদিদেরকে হত্যা করত, যেটা অনেকেই কিন্তু তাকে সমর্থন করেছে। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি বর্বরতার জাতি হচ্ছে ইহুদি জাতি। সবসময় ইহুদি জাতিরা কি করে বলতো? বিভিন্ন জায়গায় ঝগড়া, ফ্যাসাদ, বিবাদ এইগুলো লিপ্ত হয় তারা। এজন্য এই যে হিটলার তাদের বিরুদ্ধেই সবসময় অবস্থান করত। খ নম্বর প্রশ্ন বলছে যে আমার অবস্থান উক্ত মতাবদের তথা নাৎসিবাদের বিপক্ষে। যেহেতু তোমার বইয়ে এটা উল্লেখ আছে, এজন্য বিপক্ষে বলতে হবে। আমরা উত্তরের, তুমি চাইলে ইও দিতে পারো, সপক্ষেও দিতে পারো, কেন কোন তোমার এখানে যুক্তি দেখাতে পারো। আমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করা হলো। আমি ইতিহাস সংশ্লিষ্ট বই পড়ে এবং বিভিন্ন ডকুমেন্টারি দেখে জেনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিবাদের বিরোধিতা করা সাধারণ মানুষকে নির্যাতন এবং নিপীড়িতদের মুখোমুখি হতে হয়েছিল। এছাড়া নাৎসিবাদীরা সবসময় বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের পক্ষে ছিলেন। এরকম ধ্বংসাত্মক মনোভাব কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। নিজেদের সর্বশ্রেষ্ঠ মনে করার মনোবৃত্তি সমাজ এবং রাষ্ট্রের জন্য বিপজ্জনক এবং হুমকি স্বরূপ। তাই আমি নাৎসিবাদের বিপক্ষে আমার অবস্থান। এভাবে আমরা এটা শেষ করতে পারি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, আবরার ফাহাদ এবং তার বন্ধুরা মিলে বন্ধন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছে। তাদের সংগঠন মানুষের কল্যাণে কাজ করেছে। আমারও একটা সংগঠন রয়েছে, সেই সংগঠনের নাম হচ্ছে যুব প্রজন্ম সেবা সংঘ। আজ সংগঠনের এক সভায় সংগঠনের গঠন এবং কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। তোমরাও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সাথে যুক্ত হবা, তৈরি করবা, ঠিক আছে? তোমরা চাইলে তোমাদের স্কুলে একটা করে সামাজিক সংগঠন তৈরি করবা। সেই সংগঠনের উদ্দেশ্য হবে তোমার স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের উন্নয়ন করার। যেমন ভাবে মনে করো একটা তোমরা সংগঠনে মনে করো 500 স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে? তারা মাসে মাসে কিছু পরিমাণ ফি দিবা, 10 টাকা, 20 টাকা বা 100 টাকা এরকম দিবা, ঠিক আছে? পর্যন্ত যা দিতে পারো, ওই টাকাটা তোমাদের ফান্ডে জমা থাকবে, ঠিক আছে? ওই ফান্ড থেকে মনে করো দরিদ্র কোনো একজন শিক্ষার্থী, তার টাকা পয়সা নেই, সে মনে করো স্কুলে ভর্তি হতে পারতেছে না অথবা বেতন দিতে পারতেছে না, তোমরা ওই সংস্থা থেকে তোমরা টাকা দিবা, ঠিক আছে? সংগঠন থেকে। এইভাবে তোমরা সংগঠন পরিচালনা করতে পারো। 5 নম্বর প্রশ্ন, প্রেক্ষাপটে আবরার ফাহাদের সংগঠনের জন্য তুমি একটা নমুনা গঠন কাঠামো তৈরি করো। প্রেক্ষাপটে আলোচিত বন্ধন সংগঠনের মতো তোমার দেখা বা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি সংগঠনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করো। তুমি চাইলে আমার সংগঠন সম্পর্কে লিখতে পারো, ঠিক আছে? 9 নং, এখানে 7 নং প্রশ্নের উত্তর, প্রেক্ষাপটে আবরার ফাহাদের কমিটি সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য একটি নমুনা গঠন কাঠামো তৈরি করা হলো। এখানে দেখো একজন সভাপতি থাকে বা 2 জন সভাপতি থাকে। যেমন আমাদের যে সংগঠনটা আছে, সংগঠনের সভাপতি হচ্ছে আমি, আর একজন হচ্ছে সহ সভাপতি, ঠিক আছে? 2 জন এরকম। সাধারণ সম্পাদক থাকে, তারপর যুগ্ম সাধারণ সম্পাদক থাকে 3 জন,
সাধারণ সম্পাদক থাকে একজন, ঠিক আছে। যুগ্ম সাধারণ সম্পাদক 3 জন আছে। সাংগঠনিক সম্পাদক থাকে, সহ সাংগঠনিক সম্পাদক থাকে, ঐচ্ছিক আর কি। দপ্তর প্রচার এবং প্রকাশনা সম্পাদক থাকে, অর্থ সম্পাদক থাকে, ক্রিয়া সম্পাদক থাকে, সমাজ বিষয়ক সম্পাদক থাকে, সাংস্কৃতিক সম্পাদক থাকে এবং কার্যনির্বাহী সদস্য থাকে। এখানে 5 জন, 10 জন, 500 জন, যতজন থাকতে পারে আর কি। তারপরে খ নম্বর, প্রেক্ষাপটে আলোচিত বন্ধন সংগঠনের মতো আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছি। তোমার যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন থাকে তো সেইগুলোর বিষয় নিয়ে আলোচনা করবা। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদের স্কুলে বা বিদ্যালয়ে তোমরা কি করবা, প্রত্যেকেই না, মানে প্রত্যেকটা স্কুলে আর কি, সরি, প্রত্যেকটা স্কুলে একটা করে সামাজিক সংগঠন কমপক্ষে তোমরা তৈরি করবা। আমার সংগঠনের নাম হচ্ছে সূর্যের হাসি। তোমার সংগঠনের নাম যা ইচ্ছা তাই দিতে পারো। যেমন আমরা যে সংগঠনের সাথে যুক্ত রয়েছি, আমাদের যে সংগঠন সেটার নাম হচ্ছে নবপ্রজন্ম সেবা সংঘ, ঠিক আছে। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সূর্যের হাসি সংগঠনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হলো। এখানে কাজ কি, যে কোনো এলাকার উন্নয়নের লক্ষ্যে সরকারের ভূমিকার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমার এলাকার সূর্যের হাসি স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমারটাও সেরকম করে। দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে থাকে। ঝরে পড়া শিশুদের বই, খাতা, কলম এবং আর্থিক সহায়তা প্রদান করে থাকে। রাস্তার পাশে, এমনকি বিদ্যালয়ের পাশে বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে। যারা তোমরা আমার সাথে যুক্ত রয়েছে তারা অবশ্যই জানো যে আমরা আমাদের সংগঠন থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করি আমরা। তারপরে মনে করো এখানে এই যে কিছুদিন আগে বন্যা হলো, বন্যার যে লক্ষ্মীপুরে আমরা গিয়েছিলাম, ঠিক আছে, ত্রাণ নিয়ে। তো এই ধরনের কাজ আমরা কিন্তু পরিচালনা করে থাকি, ঠিক আছে। তারপরে এখানে যদি কেউ বিভিন্ন রোগাক্রান্ত যদি কেউ হয় তাহলে তার আমরা টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করি, ঠিক আছে। এখান থেকে সমাজের একটি অনাকাঙ্ক্ষিত সমস্যা যেমন বাল্য বিবাহ দূরীকরণেও এই স্বেচ্ছাসেবী সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সমাজের মর্যাদাপূর্ণ ব্যক্তিবর্গ, এলাকার মেম্বার, চেয়ারম্যানের সহায়তা নিয়ে থাকে। এলাকার নিরক্ষর মানুষের জ্ঞান বিকাশের লক্ষ্যে বিভিন্ন সময়ে পাঠদান করে থাকে। দরিদ্র মানুষের বাসস্থানের ব্যবস্থা করে থাকে। এছাড়া এলাকার বকে যাওয়া ছেলে মেয়েদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই সংগঠন বিভিন্ন ধরনের গল্পের বই, নাটক, উপন্যাস, কবিতার বই পড়তে উৎসাহিত করে। বকে যাওয়া মানে বখাটে ছেলে আর কি, মানে গাঁজা মদ একদম অন্ধকার জগতে চলে যায়, তাদের কথা বলা হচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। 8 নম্বর প্রশ্ন, দেখছো এখানে একটা কেন্দ্রে কিছু একটা হবে, হ্যাঁ। এখানে বলছে সচিবালয়, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, ওসি পরিষদ, আন্তর্জাতিক ও সামাজিক পরিষদ, এরকম আছে। এখানে প্রেক্ষাপটে চিত্রটিতে এই যে প্রশ্ন চিহ্নিত স্থানের প্রতিষ্ঠানের কি হবে আর কি, প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করতে হবে এবং এর কার্যক্রম আলোচনা করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে পটভূমি, এটা হচ্ছে জাতিসংঘ। তো 20 শতাব্দীর শুরুতে এবং প্রায় মাঝামাঝি সময়ে সংগঠিত দুটি বিশ্বযুদ্ধ এবং পৃথিবীকে অনেকটাই নিঃস্ব করে গেছে। একটা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের এই বিভীষিকা দেখে শান্তির মানসিকতা নিয়ে এগিয়ে আসা মানুষেরা ভাবতে থাকে এর সমাধানের কথা। সেই পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালের 10 জানুয়ারি গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অব নেশনস গঠিত হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে লিগ অব নেশন সফল হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা মানুষ ভুলতে না ভুলতে মানে 20 বছর পরেই বা 19 বছর পরেই পৃথিবী আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু মানুষ পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন আন্তর্জাতিক সংস্থা গঠন করার উদ্যোগ গ্রহণ করে। অতঃপর 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। এরপরে খ নম্বর, জাতিসংঘের মূল কার্যক্রম হলো বিশ্বশান্তি ও সহযোগিতা, শান্তি ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা এবং কার্যকলাপ দূর করে বিশ্বশান্তি প্রতিষ্ঠাই জাতিসংঘের প্রধান কাজ। সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান ও বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা
বন্ধুত্ব জোরদার করা তাদের অন্যতম কাজ। অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা মনোভাব গড়ে তোলা, রাষ্ট্রের বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জাতিসংঘ কার্যধারা অনুসরণ করে থাকে। আন্তর্জাতিক আইনের সাহায্য, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান দেওয়া জাতিসংঘের কাজ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলাও জাতিসংঘের কর্মকাণ্ড। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলাও জাতিসংঘের কাজের আওতাভুক্ত। এরপর আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে তৎকালীন বিশ্ব নেতৃবৃন্দ একটা আন্তর্জাতিক সংস্থা গঠন করার উদ্যোগ নেন। এই উদ্যোগের ফলস্বরূপ 1945 সালের 24 অক্টোবর একটা বিশেষ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘ, তাই না? এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত, যেখানে বর্তমানে যে সরকারের অধিবেশন রয়েছে, তাই না? ডক্টর ইউনূসের আমরা দেখছি বক্তব্য দিয়েছেন গতকাল তিনি, মানে এই যে 27 সেপ্টেম্বর 2024 সালে। প্রেক্ষাপটে কোন প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে বাংলাদেশে কিভাবে এই প্রতিষ্ঠার সাথে জড়িত, আর উক্ত প্রতিষ্ঠানটি যেসব সংস্থা বাংলাদেশের কাজ করেছে তাদের মধ্য থেকে 5টি সংস্থার কাজ উল্লেখ করো। এখন এখানে উত্তর দিয়ে, এখানে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। জন্মলগ্ন থেকে বাংলাদেশ জাতিসংঘের নীতি এবং আদর্শের প্রতি আস্থাশীল রয়েছে। এসব আদর্শের কারণে বাংলাদেশ জাতিসংঘের গভীর সম্পর্ক রয়েছে। ঠিক আছে, বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের 136তম সদস্য, তাই আমাদের দেশের সঙ্গে জাতিসংঘের সহযোগিতাপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। 74 সালের 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষার বক্তব্য প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর মনোযোগ আকর্ষণ করেন। বাংলাদেশ 1979 থেকে 80 সালের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে দায়িত্ব পালন করেন। 1994 সালে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার হয়। 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 42তম অধিবেশনে হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন। বাংলাদেশে বিভিন্ন সময়ে তার নানা সমস্যা মোকাবেলায় জাতিসংঘের সহায়তা পেয়েছে। আবার জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কার্যত আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকেই জাতিসংঘের সাথে বাংলাদেশের গভীর এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। পরের প্রশ্ন হচ্ছে, উক্ত প্রতিষ্ঠানটির তথা জাতিসংঘের যেসব সংস্থা বাংলাদেশের কাজ করছে তাদের মধ্যে 5টি সংস্থার কথা উল্লেখ করব। যেমন ইউএনডিপি, এটা কি করেছে? এটার উন্নয়ন কর্মসূচি। বাংলাদেশে ইউএনডিপির সহায়তায় সহস্রাব্দ উন্নয়ন এমডিজি 8টি লক্ষ্যমাত্রা অর্জন করেছে। শিশু মৃত্যুর হার, তার মাতৃস্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র হার হ্রাস করা এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। ইউনিসেফ জাতিসংঘ বিশ্ব শিশু তহবিল আমাদের দেশের সুবিধা বঞ্চিত শিশুদের প্রাথমিক মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে এবং শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ কাজ করে। তারপরে ইউনেস্কো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা। বাংলাদেশ সহ বিশ্বের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির প্রসার এবং টেকসই উন্নয়নের মাধ্যমে জীবন মানের উন্নয়ন ঘটানোর জাতিসংঘের এই সংস্থার প্রধান উদ্দেশ্য। তারপরে FAO জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা। তোমরা এখানে একটা করে লাইন লিখবা, হ্যাঁ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি পালন করেছে। 2014 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেছে। তারপরে 10 নম্বর প্রশ্ন, একদম লাস্টে অধ্যায়ের। এখানেও চিহ্নিত একটা আছে কেন্দ্রে। একজন নির্ধারিত চেয়ারম্যান থাকে, 10 থেকে 15টা গ্রাম থাকে এবং কার্যকাল থাকে 5 বছর। তো প্রেক্ষাপটে এই যে চিহ্নিত স্থানে, এখানে এই যে প্রশ্নবাদক চিহ্নিত স্থানে প্রতিষ্ঠানটির গঠন কাঠামো উল্লেখ করো। উক্ত প্রতিষ্ঠানটি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে বলে তুমি মনে করো? এখন 10 নং প্রশ্নের উত্তর। প্রেক্ষাপটের চিত্রটিতে এখানে
চিহ্নিত প্রতিষ্ঠানটি হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর বা প্রাথমিক স্তর। কয়েকটা প্রায় 10 থেকে 15টি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। আমাদের দেশে বর্তমানে 4571টি ইউনিয়ন পরিষদ রয়েছে। গ্রামাঞ্চলের স্থানীয় সরকার হলো ইউনিয়ন পরিষদ। একজন চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9 জন সদস্য মেম্বার, যেটাকে আমরা বলি, হ্যাঁ, এবং সংরক্ষিত আসনে 3 জন মহিলা সদস্য মেম্বার আর কি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এদের মধ্যেই ইউনিয়ন পরিষদ পরিচালিত হয় এবং ইউনিয়ন পরিষদের মেয়াদকাল হচ্ছে 5 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই শীটটা সংগ্রহ করতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো 01620103495 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, বা তুমি ফোন করে এখান থেকে স্বল্প মূল্যের বিনিময়ে আমাদের কাছ থেকে এইগুলো নিতে পারো। আচ্ছা, আর যদি তোমরা আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও 3 মাসের জন্য, আমাদের এখানে বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে শিক্ষা দেওয়া হবে, শীট ফ্রি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা 3000 টাকা হচ্ছে ফি ধরা হয়েছে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তো এই নাম্বারটিতে যোগাযোগ করো। উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ ইউনিয়ন পরিষদের প্রধান কাজ হলো গ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। এই দায়িত্ব পালনের জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করে বলে আমি মনে করি তা হলো 1 নম্বর, প্রতিটি ইউনিয়নে কিছু সংখ্যক চৌকিদার ও দফাদার নিয়োগ করা, বিশৃঙ্খলা ও চোরাচালান বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ করা, ঝগড়া বিবাদ দাঙ্গা হাঙ্গামা নিরসনে ভূমিকা পালন করা, গ্রাম আদালত সম্পর্কিত দায়িত্ব সম্পাদন করা এবং পারিবারিক বিরোধের আপোষ মীমাংসা ইত্যাদি করা। তো এই হচ্ছে আমাদের 4র্থ অধ্যায়ের রচনামূলক প্রশ্ন, যেগুলো দৃশ্যপট নির্ভর, সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পাশাপাশি কেউ যদি পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও তো এই নাম্বারটিতে যোগাযোগ করো, এবং প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের একটা ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করা আছে। সেই লাইভ ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। এখানে যদি লাইভ ক্লাসগুলো করতে চাও সন্ধ্যা 7টাতে আমাদের এই ইউটিউব চ্যানেলে চলে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।